প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশে বেশ কিছু প্রজাতির পাখি আছে যারা দলবদ্ধভাবে জীবনযাপন করে। কলোনি গঠনের মাধ্যমে এই পাখিগুলো তাদের জীবনযাপন করে বলে এদেরকে কলোনিয়াল বার্ডস বলা হয়। কিন্তু দিন দিন পাখির এই কলোনিগুলো হ্রাস পাচ্ছে। আমাদের আজকের পর্ব পাখির কলোনি সংরক্ষণ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফিরোজ্জামানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের পাখির কলোনি সংরক্ষণ নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের প্রকৃতিতে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর দেখা মেলে। বৈচিত্র্যময় এসব বন্য প্রাণীর মধ্যে পাখির সংখ্যাই বেশি। বিভিন্ন আকার আকৃতির বর্ণিল এসব পাখির উপস্থিতিতে প্রাণবন্ত থাকে আমাদের প্রকৃতি। এদেশের বৈচিত্র্যময় পাখির মধ্যে কিছু প্রজাতি আছে যেগুলো সাধারণত দলবদ্ধভাবে জীবনযাপন করে। খাদ্য গ্রহণ থেকে শুরু করে আত্মরক্ষা, প্রজননকালে বাসা তৈরি, ডিমে তা দেয়া, বাচ্চা লালন পালন সব কর্মকাণ্ডেই এই পাখিগুলোর মাঝে অপূর্ব সামাজিকতার বৈশিষ্ট্য দেখা যায়। আমাদের দেশে দলবদ্ধভাবে বাস করে এমন পাখির মধ্যে আছে বিভিন্ন প্রজাতির বক, পানকৌড়ি, শামুকখোল, মদনটাক সহ বেশ কিছু জলচর পাখি। সাধারণত কোনো জলাশয়ের কাছাকাছি বড় গাছে এসব পাখি তাদের কলোনি তৈরি করে। কখনো কখনো একই গাছে একাধিক প্রজাতি তাদের কলোনি তৈরি করে। আমাদের দেশে সবচেয়ে পরিচিত পাখিগুলোর মধ্যে বক অন্যতম। প্রজাতিভেদে এই পাখিগুলো বক, বগলা প্রভৃতি নামে পরিচিত। মাঝারি আকারের এই জলচর পাখিদের বিভিন্ন জলাশয়ের পাড়ে কাদা পানিতে নিশ্চলভাবে দাঁড়িয়ে থেকে শিকারের অপেক্ষা করে। বেশিরভাগ প্রজাতি বাঁশ, ঝাড় ও বিভিন্ন বৃক্ষজাতীয় উদ্ভিদে দল বেঁধে
বাস করে এবং বাসা বাঁধে। পানকৌড়ি পাখিদেরও দলবদ্ধভাবে বাস করতে দেখা যায়। এরা পানিতে ডুব দিয়ে শিকার ধরতে বেশ পটু। দেশের সর্বত্রই এই পাখিদের দেখা যায়। এরা সাধারণত দিনে একাকী বা জোড়ায় বিচরণ করলেও সন্ধ্যা নামতেই দল বেঁধে বড় গাছে আশ্রয় নেয়। বাসা বানানোর জন্য পানকৌড়ি বৃক্ষজাতীয় উদ্ভিদ বেছে নেয়। উপযুক্ত পরিবেশ পেলে এক একটি গাছে কয়েকশো পানকৌড়ি কলোনি তৈরি করে। শামুকখোল পাখিও কলোনি তৈরি করে বাস করে। এদেশের সর্বত্রই হাওর, বিল, নদী কিংবা অন্যান্য জলাশয়ের আশেপাশে এই পাখির দেখা মেলে। সাধারণত জলাশয়ের আশেপাশে বা জলমগ্ন ধান খেতে এদের খাবার খুঁজতে দেখা যায়। খাদ্য গ্রহণ শেষে পড়ন্ত বিকেলে এরা বাসায় ফেরে। গাছের ছোট ডালপালা দিয়ে বড় মাচার মতো বাসা তৈরি করে। কলোনি এবং বাসা তৈরির সময় এরা উঁচু বৃক্ষ বেছে নেয়। দীর্ঘ চঞ্চু বিশিষ্ট বড় আকারের পাখি ছোট মদনটাকও দলবদ্ধভাবে বাস করে। এদেশের সুন্দরবন সহ কয়েকটি এলাকায় এই পাখি দেখা যায়। বাসা তৈরির সময় এরা বড় বৃক্ষ বেছে নেয়। কলোনি তৈরি করলেও মদনটাক সাধারণত একাকী বা জোড়ায় বিচরণ করে। স্ত্রী ও পুরুষ পাখি পালা করে বাচ্চার যত্ন নেয়। এসব জলচর পাখির পাশাপাশি বাবুই পাখিও ঝাঁক বেঁধে বিচরণ করে এবং প্রজননের সময় কলোনি করে বিভিন্ন গাছে বাসা বাঁধে। এরা সাধারণত গ্রামাঞ্চল বা ফসলের মাঠের ধারে তাল বা খেজুর গাছে দৃষ্টিনন্দন ঝোলানো বাসা তৈরি করে। গাছে ঝোলানো বাবুই পাখির বাসা সবারই মন কেড়ে নেয়। বাসা বানানোর সময় এরা তাল গাছের লম্বা পাতার কিছু অংশ জুড়ে প্রথমে শক্ত ভিত তৈরি করে। তারপর বিভিন্ন গাছের পাতার চিকন চিকন ফালি ঠোঁট দিয়ে কেটে নিয়ে আসে। পাতার এসব লম্বা ফালি ঠোঁট দিয়ে বুনে বুনে তৈরি করে সম্পূর্ণ বাসা। গাছের সাথে লাগানো এসব লম্বা আকৃতির বাসায় নিচের দিকে প্রবেশ পথ থাকে। পাতা ও ঘাসের লম্বা ফালি দিয়ে সূক্ষ্মভাবে বোনা এরকম বহু বাসা তালগাছে ঝুলতে দেখা যায়। দলবদ্ধ বা কলোনিতে বাস করে এমন পাখিগুলো প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো স্থানে এসব পাখির কলোনির উপস্থিতি সেই স্থানের সামগ্রিক পরিবেশের সুস্থতার নির্দেশক হিসেবে কাজ করে।
কলোনি তৈরি করে বাস করা এসব পাখি স্থানীয় জলাশয়ের পরিবেশ ভালো রাখে। এছাড়া বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাণী খেয়ে প্রকৃতিতে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব পাখির বিষ্ঠা মাটির উর্বরতা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে। বাংলার বৈচিত্র্যময় প্রকৃতি দলবদ্ধ পাখির বসবাসের জন্য উপযোগী হলেও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ড এসব পাখির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জলাশয় দূষণ, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, বাসা বানানোর উপযোগী বৃক্ষের অভাব, অবৈধ শিকার প্রভৃতি কারণে এসব পাখির সংখ্যা হ্রাস পাচ্ছে। তাই প্রকৃতিতে এসব পাখির উপস্থিতি টিকিয়ে রাখতে দলবদ্ধ পাখির কলোনিগুলো সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রজাতির পাখির কলোনির তথ্য সংগ্রহ এবং সেগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি স্থানীয় জনসাধারণের মাঝেও পাখির কলোনি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে হবে। পাখির কলোনি তৈরির জন্য বৃক্ষজাতীয় উদ্ভিদের উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। তাই নির্বিচারে গাছ কাটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তবেই ভালো থাকবে দলবদ্ধ পাখির কলোনি, সুস্থ থাকবে আমাদের পরিবেশ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম পাখির কলোনি সংরক্ষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফিরোজ্জামানের সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। বহু বছর ধরে অধ্যাপনা করছেন এবং নানা বিষয় নিয়ে গবেষণা করছেন। আমাদের নানা ধরনের পাখি বাংলাদেশে, এই পাখিগুলোর মধ্যে কিছু প্রজাতি আছে যারা কলোনি করে বসবাস করে। বাংলাদেশে কোন কোন প্রজাতি পাখি কলোনি গঠনের মাধ্যমে জীবনযাপন করে? বাংলাদেশে অনেক পাখি আছে, পাখির সমারোহ আমাদের দেশটি আসলে। তার মধ্যে কলোনি পাখি একটা অন্যতম। কলোনিয়াল পাখিগুলোর মধ্যে আমরা উল্লেখযোগ্য যেগুলো দেখি সেগুলোর মধ্যে আমরা ছোটগুলো যদি বলি তাহলে চড়ুই পাখি, বাবুই পাখি, মুনিয়া পাখি আছে, এগুলো ছোটদের মধ্যে। আবার বড়দের মধ্যে যদি যাই তাহলে দেখব বক জাতীয়, শামুক কোয়েল আছে, চিল আছে, বার্ডস অফ প্রের মধ্যে শোর বার্ড আছে, মাইগ্রেটরি বার্ডস কিছু আছে, স্পেসিস যেমন স্যান্ড পাইপার আছে, কার্লিউ আছে, উইম্বেল আছে। এগুলো কিন্তু দলবদ্ধভাবে এরা বাস করে। এই পাখিগুলো ছাড়াও আরও কিছু কিছু পাখি আছে যেমন কবুতর, ওয়াইল্ডে যেগুলো বিশেষ করে থাকে, সেগুলো কিন্তু কলোনিয়াল বার্ড। এই যে পাখিগুলো, এদের সংখ্যা কেমন বাংলাদেশে, এই কলোনিয়াল বার্ড? এটার প্রজাতিগতভাবে যদি দেখেন তো তাহলে 150 মতো প্রজাতি আছে যারা কলোনি পছন্দ করে থাকতে। কিছু কিছু স্পিসিস আছে সংখ্যা কমে গেছে এখন। বিশেষ করে এই যে মুনিয়া যেটা বলছি, হ্যাঁ, আগে অনেক বড় বড় ঝাঁক পাওয়া যেত মুনিয়ার, এখন কমে গেছে। ইভেন বাবুই পাখিও প্রচুর পাওয়া যেত সারা দেশে, এখন বাবুই পাখিরও সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। চিল পাওয়া যেত অনেক, রাইট, শকুনের ঝাঁক পাওয়া যেত, শকুনের ঝাঁক কিন্তু এখন কমে গেছে। বকও তো এখন অনেক কমে গেছে সংখ্যায়, আগে তো প্রচুর বক পাওয়া যেত। শামুক কোয়েল প্রচুর পাওয়া যেত। কিছু কিছু স্পিসিস শামুক কোয়েলের থ্রেটেন্ড অবস্থায় চলে গেছে, বিপন্ন পর্যায়ে চলে গেছে। আচ্ছা, এই পাখির যে কলোনি গঠন করে তারা কেন এত গুরুত্বপূর্ণ? আমরা জানি যে পাখি সহ অনেক বন্যপ্রাণী আছে যারা কলোনিয়াল পছন্দ করে, হ্যাঁ, একসাথে দলবদ্ধভাবে পছন্দ করে। এবং এই কলোনি পছন্দ করার অন্যতম যেগুলো কারণ সেটা হলো তারা মনে করে যে একসাথে থাকলে নিরাপত্তা বিঘ্নিত হবে না, নিরাপত্তা বাড়াবে। তার চেয়েও তো যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো প্রজননের সুবিধার জন্য। তারা এক জায়গায় যদি বাসা করে, এক জায়গায় যদি প্রজননের অ্যাক্টিভিটিসগুলো করে, ওরা মনে করে আমরা একসাথে দলবদ্ধভাবে এগুলো প্রতিরোধ করতে পারবো
বা আমাদের নিরাপত্তা বাড়াইতে পারবো, সেই জন্যই কলোনি পছন্দ করে। এছাড়াও আরও কিছু সুবিধা আছে, যেমন খাবার খোঁজার ক্ষেত্রেও খুবই সুবিধা হয়। কিছু কিছু পাখি হয়তো দেখে আসলো যে কোনো জায়গায় খাবার আছে, পুরো কলোনিকে খবর দিয়ে দেয় ওই জায়গায় খাবার আছে। পাখিরা পাখির ভাষা বুঝে এবং সেই জায়গায় তারা আবার ওইখানে খাবার খোঁজার জন্য চলে যায় দলবদ্ধভাবে। এরা কি তাদের জীবনযাত্রা যে পালন করে তাতে কি একজন আরেকজনের ব্যাপারটি শেয়ার করে? যেমন ধরেন ডিমে তা দেওয়া, এটা কি শেয়ার করে একজন আরেকজন? হ্যাঁ, বেশিরভাগ পাখির ক্ষেত্রেই আমরা দেখি যে শেয়ার করে। আমাদের দেশে যেগুলো পাওয়া যায়, ওয়ার্ল্ডে কিন্তু কিছু পাখি আছে যারা ডিমে তাই দেয় না, টার্টলের মতো গর্ত করে বাসা করে এবং এখানে ডিম দিয়ে রেখে দেয়, ঢাকা দিয়ে বালি দিয়ে, তো সেখানে অটোমেটিক হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু সকল পাখি ডিমে তা দেয়। তা দেওয়ার ক্ষেত্রে অল্টারনেটিভ করে তা দেয়। ফিমেলটা সাধারণত বেশি সময় দেয়, মেলটাও কিন্তু সময় দেয়। এই পাখির কলোনি গঠনের জন্য কোন ধরনের পরিবেশ বেছে নেয় সাধারণত তারা? কলোনিয়াল পাখিগুলো সাধারণত দেখা যায় যে ওরা সেই জায়গায় কলোনি করে যে জায়গায় আশেপাশে প্রচুর পরিমাণে খাদ্য থাকে। আচ্ছা, কারণ বাচ্চা যখন ফুটে উঠবে তখন তো তাদের প্রচুর খাবার দিতে হয়, বাচ্চাকে সাপ্লাই দিতে হয়, যেন সহজেই কাছাকাছি গিয়েই খাবার কালেকশন করে যারা যেন বাচ্চাদের কাছে নিয়ে আসতে পারে এবং খাওয়াতে পারে, সে বিষয়টা খেয়াল করে। সেই জন্য নদীর পাড়, সমুদ্রের ধার, সমুদ্রের উপকূল অথবা বড় কোনো জলাশয়ের কাছাকাছি সেসব জায়গায় বাসা করে, যেখানে বড় রকমের বাঁশঝাড় আছে বা বড় রকমের গাছপালা আছে, একসাথে অনেক আমের বাগান আছে। সাধারণত আম গাছ খুব পছন্দ করে, বাঁশঝাড় এরা খুব পছন্দ করে, অথবা যদি চড়ুই হয়, বাবুই হয় তাহলে তাল গাছ পছন্দ করে, চিল জাতীয় যদি হয় তাহলে হলো টল ট্রি, লম্বা যেগুলো গাছ, সেই গাছগুলো পছন্দ করে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই কাছাকাছি যেন তারা সহজেই বাচ্চার জন্য খাবার ধরে নিয়ে আসতে পারে। এই ধরনের পাখিগুলো কি বনেও কলোনি করে? বেশিরভাগ কলোনিয়াল বার্ডগুলো লোকালয়ে বেশি দেখা যায়, বনে করে কিছু কিছু ক্ষেত্রে করে, যেমন বনের পাশে যদি ঝোপঝাড় থাকে, যেমন বাঁশঝাড় থাকে বা কোনো কিছু থাকে, সেই ধরনের নিরিবিলি যে জায়গাগুলো দেখে মানুষের ডিস্টারবেন্স কম, মানুষের যাতায়াত কম, সেসব জায়গাগুলো ব্রিডিং সাইট হিসাবে তারা সিলেকশন করে। আচ্ছা, কিছু পাখি দেখি নদীর ধারে গর্ত করে একসাথে অনেক পাখি থাকে, সেটা কি খাবারের কারণেই ওরা? রাইট, নদীর ধারেও অনেক পাখি আছে কলোনিয়াল বার্ড, যে ব্যাং ময়না বলি। হ্যাঁ, নদীর যে স্টিফ আছে, যে খাড়া স্টিফ, সেই জায়গাগুলোতে ওরা গর্ত করে। গর্তগুলো কিন্তু নিজেরাই করে ওরা, গর্ত ঘন ঘন গর্ত, এবং এক জায়গায় দেখবেন যে শত শত পাখির গর্ত, এবং সেই জায়গায় গর্ত করে তারা বাসা করে। আপনি যদি পদ্মা নদীর ধারে যান দেখবেন যে শত শত সোয়ালো, শত শত এই ব্যাং ময়না তাদের গর্ত এবং বাসা করে তারা এই জায়গাগুলো পছন্দ করে থাকে। এবং কারণ ওই জায়গাগুলোতে শিকারীরা যেতে পারবে না বা অন্য কোনো প্রাণী তাদের ডিম বাচ্চাকে খেতে পারবে না, সেই জায়গাগুলো সেই জন্য পছন্দ করে। নিরাপদ যেই জায়গাগুলোতে অ্যাক্সেস নাই, সেই সব জায়গায়, যেসব জায়গাতে শিকারী প্রাণীর অ্যাক্সেস নাই, কেউ যেতে পারবে না, ধরতে পারবে না, তাদেরকে ছুঁইতে পারবে না, হ্যাঁ, সেসব জায়গাগুলো তারা নিরাপদ মনে করে বাসা তৈরি করে, কলোনিয়াল ব্রিডিং করে। আচ্ছা, এই পাখির কলোনিগুলোর জন্য বর্তমানে কি ধরনের হুমকি আছে? কলোনির জন্য আসলে তো অনেক রকমের হুমকি আছে। যেসব জায়গাগুলোতে ওরা বাস করে বা যেসব জায়গাগুলো যে বললাম যে বাসা করে, সেই সব গাছগুলো আমরা কিন্তু ইদানিং দেখছি যে মানুষজন কেটে ফেলার চেষ্টা করছে, অথবা বড় একটা বাঁশঝাড়ের কলোনি করে, সেই কলোনির বাঁশঝাড়টাই হয়তো বাঁশ বিক্রি করে দিচ্ছে। তো সুতরাং পরিবেশটা ধ্বংস করা, বাসস্থানটা ধ্বংস করাটাই হলো সবচেয়ে বড় রকমের হুমকি এদের। আর হলো মানুষের অসচেতনতা। মানুষ এতই অসচেতন যে বন্যপ্রাণীর মাংস খেতেও তারা দ্বিধা করে না, এবং বন্যপ্রাণীর বাচ্চাকে মারতেও দ্বিধা করে না, ডিম ভাঙতেও দ্বিধা করে না। এই মানুষই হলো বড় রকমের হুমকি একটা। আর পরিবেশ ধ্বংস তো আছেই, সেটা তো একটা বললামই, পরিবেশ দূষণের একটা বিষয় আছে। আমরা হ্যাবিটেটগুলোকে নানাভাবে ম্যানিপুলেট করছি, এখন ব্যবহার করছি অন্য কাজে, সেগুলোই হলো অন্যতম কারণ বলে আমি মনে করি হুমকির। জলবায়ুর পরিবর্তনের কারণে এই পাখিগুলো কি হুমকিতে আছে? জলবায়ু পরিবর্তনের জন্য হুমকি আছে। কিভাবে দেখেন, এই যে শামুক, কোয়েল এবং বক, তাদের দরকার হলো খাবার, এবং তারা ব্রিডিং করে জুন জুলাইয়ের মধ্যে। যখন ব্রিডিং করে তখন প্রচুর পরিমাণে প্রকৃতিতে মাছ থাকতে হয়। দেখা যাচ্ছে যে এমন সময়, কোনো সময় খরা দেখা যাচ্ছে যে ওই সময় কোনো বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে মাছের সমস্যা হচ্ছে। তখন হয় কি, ওই ধরনের পাখিগুলো যারা মাছের উপর নির্ভরশীল, সেই পাখিগুলো প্রজনন সাকসেসফুল হয় না, বাচ্চাগুলো না খেয়ে মারা যায়, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে খাবার অপ্রতুলতা দেখা দিলে এদের ব্রিডিং যে পারফরমেন্স, প্রজননের যে সক্ষমতা, সেটাও কিন্তু কমে যায়। সুতরাং এটাও একটা জলবায়ুর পরিবর্তনের একটা অন্যতম কারণ বলে মনে করি। পাখির কলোনি সংরক্ষণে আমাদের কি করণীয় বলে আপনি মনে করেন? আমাদের একটু আপনার সাজেশন।
প্রথমেই যেটা করা উচিত সেটা হলো মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষকে বোঝাতে হবে যে বন্যপ্রাণী একটা অতি মূল্যবান প্রাণী সম্পদ, যেটা না হলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এটা ভালো মতো মানুষকে বোঝাতে হবে। তাহলে মানুষ যদি এটা বুঝে, তাহলে এমনি মানুষ বন্যপ্রাণী ধরবে না, মারবে না, রক্ষা করবে। আরেকটা সমস্যা হলো যে এরা যেসব জায়গাগুলো পছন্দ করে, এদের হ্যাবিটেট যেগুলো পছন্দ করে, যে এই জায়গাগুলো আপনারা ধ্বংস করবেন না, নষ্ট করবেন না, ওদের হ্যাবিটেটগুলো অল্টারনেশন করবেন না, পরিবর্তন করবেন না। সুতরাং প্রকৃতি সংরক্ষণের যে যতগুলো নীতিমালা আছে এবং বন্যপ্রাণীর যে আইন আছে, সেই আইনটার যথাযথ প্রয়োগ প্রয়োজন। এটা যদি প্রয়োগ হয় তাহলে এই কলোনিয়াল বার্ড সহ অন্যান্য বন্যপ্রাণীও রক্ষা পাবে। এছাড়াও তো পরিবেশের দূষণটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো জলজ পরিবেশ যদি দূষিত হয়ে যায় তাহলে মাছ তো আর পাবে না, খাবার তো পাবে না, তাহলে ওই জলচর পাখিগুলো তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এই ধরনের কলোনিয়াল বার্ড কোনো প্রজাতি কি আমাদের দেশ থেকে এর মধ্যে হারিয়ে গেছে? কলোনিয়াল বার্ডগুলো আমার জানা মতে বিলুপ্তির তালিকায় নাই, তবে বিপন্নর তালিকায় আছে। বিপন্ন আছে কিন্তু বিলুপ্তি হয়নি। বিলুপ্ত হয়নি। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক পাখির কলোনি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাবুই পাখিদের একটি কলোনিতে প্রায় ৩০টি বাসা থাকে। স্কটল্যান্ডের উপকূলে সামুদ্রিক পাখি নর্দার্ন গ্যানেট প্রজনন মৌসুমে প্রায় ১.৫ লক্ষ সদস্যের কলোনি তৈরি করে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের জ্যাভোডোভস্কি দ্বীপে প্রায় ১০ লক্ষ পেঙ্গুইনের একটি কলোনি রয়েছে, যা পৃথিবীতে সর্ববৃহৎ পাখির কলোনি। বিংশ শতকের মাঝামাঝি সময়ে বাংলাদেশ থেকে বড় মদন টাক বা হাড়গিলা পাখি বিলুপ্ত হয়ে গিয়েছে। শুধু দর্শক, পাখির সমাজবদ্ধ জীবনযাপনের এক অপূর্ব নিদর্শন দেখতে পাওয়া যায় কলোনিগুলোতে। কোনো কোনো কলোনিতে একাধিক প্রজাতির পাখি বসবাস করে। দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ করা, ডিম ও ছানার লালন পালন সহ বিভিন্ন কাজের দায়িত্ব ভাগ করে নেয় পাখিগুলো। এই পাখির কলোনিগুলো সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন ও আন্তরিক হতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।